ফের উত্তাল ভারত ও বাংলাদেশ সীমান্ত। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেল যে বাংলাদেশের এক যুবককে গুলি চালাতে বাধ্য হলো বিএসএফ। বাংলাদেশের পক্ষ থেকে সে বিষয়ে প্রোটেস্ট লঞ্চ করা হয়েছে এবং বিএসএফ এর এই কাণ্ড কারখানার তীব্র সমালোচনা বাংলাদেশের সরকারি আধিকারিকরা করেছেন। কিন্তু এমন হলোটা কি, যেন বিএসএফ বারংবার এরকম অ্যাগ্রেসিভ মুভ করছে। দোষটা তো বিএসএফ এর নয়, দোষটা তো অনেক বেশি বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজিবি, যারা দিনের পর দিন এই অনুপ্রবেশকারীদের অ্যালাউ করে। কারণ মনে রাখবেন, বাংলাদেশ থেকে যারা ভারতের সীমান্তে আসে প্রথমে কিন্তু বিজেপির চেকপোস্টটা অতিক্রম করে তারা ভারতের কাছাকাছি আসে। এবং এক্ষেত্রে বিএসএফ এর পক্ষ থেকে বলা হয়েছিল যেন কোনোভাবেই সেই যুবক বা সেই যুবকদের দল ভারতবর্ষে না ঢোকে, কিন্তু তা সত্ত্বেও সেই যুবক ভারতবর্ষে ঢোকার চেষ্টা করে। আরো ইন্টারেস্টিং বিষয় হলো, এখন নতুন ট্রেন্ড হয়েছে যে বিএসএফ এর আধিকারিকের উপরে তুমি আক্রমণ করো। এক্ষেত্রেও সিমিলার একটা ইনসিডেন্ট দেখা গেল, যেখানে বিএসএফ এর আধিকারিকের উপর বাংলাদেশের সেই যুবকরা কিন্তু আক্রমণে ঝাঁপিয়ে পড়লেন। কি খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে, দেখুন অ্যাকচুয়ালি তিনটে ঘটনা ঘটেছে, তিনটে সেপারেট জায়গায়, সেই বাংলাদেশ বর্ডার, কোথাও কোথাও ত্রিপুরা বাংলাদেশ বর্ডার, অর্থাৎ সব মিলিয়ে বর্ডার যেন বিএসএফ এর এক সংকটজনক এক পরিস্থিতির সৃষ্টি করছে। প্রতিদিন অনুপ্রবেশের সমস্যা এবং কেউ থামানোর চেষ্টা অবধি করছে না। কেন বিএসএফ কে গুলি চালাতে হবে? বিএসএফ গুলি তখনই চালায় যখন বিএসএফ এর সংশয়ের একটা জায়গা তৈরি হয়। ভারতের সুরক্ষার থেকে বড় তো কাজ আর বিএসএফ এর কিছু নেই। কিন্তু দিনের পর দিন ভারতের সুরক্ষার সময় ছেলে খেলা খেলছে কে? যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে, বাংলাদেশের পরশুরাম উপজেলা, সেখানকার এক বাসিন্দা নাম মোহাম্মদ মিলিয়াত হোসেন, বয়স 21, অনেকটাই ছোট বয়সে, 21 বছর বয়সের এক যুবককে গুলি করে মেরে ফেলে বিএসএফ, এবং যা নিয়ে বাংলাদেশের রাজনীতি উত্তাল। ঠিক দুদিন আগে একটি বাইট আপনাদের হয়তো মনে আছে, যেখানে নাহিদ পরিষ্কার বলেছিলেন বিএসএফ এর এই দাদাগিরি মেনে নেওয়া হবে না, এবং দেশের সাধারণ জনগণকে তিনি বলতে চেয়েছিলেন বিএসএফ এর কাছে পিঠ দেখানোর দিন শেষ। কিন্তু আজকে শুধু মিলিয়াত হোসেনকে নয়, আরো একজনের উপর গুলি চালানো হয়েছিল, যার নাম মোহাম্মদ আফসার, যার বয়স 31। এই পুরো কাণ্ড কারখানাটি বর্ডার এরিয়াতে যখন হয়, বাংলাদেশের বর্ডার অফ বাংলাদেশ বিজিপির কেউ ছিল না। উল্টে তারা যখন দেহকে শনাক্ত করেন, শনাক্ত করার পর তারা বিএসএফ এর বিপক্ষে একটি স্টেটমেন্ট দেন। সেখানে তারা বলেন এই ঘটনা নিয়মিত হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত বিএসএফ এটি করছে। দেখুন, এই একটা ঘটনা যদি বিচ্ছিন্ন ঘটনা হতো তাহলে হয়তো বিএসএফ এর এই কর্মকাণ্ডের সমালোচনা করার জায়গা থাকতো। কিন্তু প্রতিদিন বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকতে চাইবেন আর মোহাম্মদ ইউনূস কোনো অ্যাকশন নেবেন না, উল্টে বিএসএফ এবং ভারত সরকারের গালমন্দ করবেন, নিন্দা করবেন, সেটা তো মেনে নেওয়া যায় না। আজকে তরলী বর্ডার, যেখানে তরলী বর্ডার আছে ভারত এবং বাংলাদেশের সীমান্তে, সেই তরলী কেন্দ্রিক যে বর্ডার আছে সেখানে 16 কেজি রূপো নিয়ে একজনকে আটক করা হয়েছে, যিনি বাংলাদেশি। অর্থাৎ স্মাগলিং চলছিল বর্ডার এরিয়া থেকে। এই 16 কেজির উপর আনুমানিক মূল্য দাঁড়াচ্ছে প্রায় 17 লক্ষ টাকা। অর্থাৎ শুধুমাত্র মানুষ যে এদিকে আসছেন সেটা নয়, তারা আসছেন আমাদের এখানে ক্রাইম ওরিয়েন্টেড বিভিন্ন কর্মকাণ্ডকে সফল করার জন্য। কখনো গরু পাচারকারী, কখনো রূপো পাচারকারী, সোনা পাচারকারী, কিংবা কখনো তারা আসছেন বিভিন্ন হিরোইন, ড্রাগ, গাঁজা ইত্যাদি নিয়ে। সব মিলিয়ে এই সীমান্তের পরিস্থিতি কিন্তু ক্রমশ উত্তাল হয়ে উঠছে, তা হয়তো আপনারা বুঝতেই পারছেন। পাশাপাশি আজকে বর্ডার এরিয়াতে বাংলাদেশ অফিসিয়ালি আরো একটা বিষয় নিয়ে কিন্তু সোচ্চার হয়েছে। হয়তো শেষ 1 মাসে এই নিয়ে 50তম বার তারা এই বিষয় নিয়ে সোচ্চার হলেন, কিন্তু ভারতের বিএসএফ বা ভারত সরকারকে থামাতে তারা পারছেন না। সেখানে তারা বলেছে 25 জন বাংলাদেশিকে ভারত নাকি পুশ-ইন করে দিয়েছে তাদের জায়গায়, তাদের দেশে। এই 25 জন বাংলাদেশি হঠাৎ করে আবিষ্কার করেন তারা বাংলাদেশ সীমান্ত পেরিয়ে তাদের দেশে চলে এসেছেন, এবং সেখানকার যে পুলিশ তাদেরকে আইডেন্টিফাই করে এবং লোকাল থানায় কিন্তু নিয়ে যাওয়া হয়। তা নিয়েও একটি স্টেটমেন্ট বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং পরিষ্কার বলা হয়েছে পুশ-ইন কিছুতেই মেনে নেওয়া যাবে না, এটা অ্যাজ পার রুল হচ্ছে না। তারা বুঝতেই পারছেন না, অর্থাৎ বাংলাদেশের সরকার বুঝতেই পারছেন না পুশ-ইনের পাল্টা রেমিডিটা কি। কখনো ইন্টারন্যাশনাল কোর্ট অফ ল, কখনো স্ট্রং প্রোটেস্ট, কখনো স্বরাষ্ট্র দপ্তরের একটি স্টেটমেন্ট। এত কিছু করার পরও তারা ভারতের বিএসএফ
কিংবা ভারত সরকারকে কিন্তু থামাতে পারছেন না। কিন্তু ভারত হঠাৎ করে কেন অ্যাগ্রেসিভ হয়ে গেছে, কারণটা কি? আজকে সকালে আমি একটি ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো ভালো জায়গায় চলে গেল। ডিপ্লোম্যাটরা যদি পাকিস্তান থেকে বাংলাদেশে আসেন তাহলে এখন আর ভিসা লাগবে না। অর্থাৎ পরিষ্কার বার্তা আইএসআই এবং এই পাকিস্তান সেনাবাহিনীর কর্তারা নির্দ্বিধায় অবাধে বাংলাদেশে আসতে পারবেন। এবার এরা বাংলাদেশে আসবে কেন? তারা বর্ডার এরিয়াটাকে কাজে লাগানোর জন্য। তারা দিনের পর দিন সেভেন সিস্টার্সকে অশান্ত করার পরিকল্পনা করছে এবং স্টেপ বাই স্টেপ তারা ঠিক সেদিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে। বিজেপি কি থামাতে পারে না? নিঃসন্দেহে পারে। একজন দুজন, বিজেপির কাছে থামানোটা হয়তো বিষয় নয়, কিন্তু একটি রিপোর্ট কিছুদিন আগে দেখছিলাম যে বিজেপিও এখানে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে। বিজেপির কোনো অফিসার 200-300 টাকা নিচ্ছে এবং তাদেরকে অ্যালাউ করে দিচ্ছে। ভাবা হচ্ছে যে মরলে তো ও মরবে, আমার কি? কিন্তু তারা বুঝতে পারছে না বিএসএফ এর উপরে দোষ চাপিয়ে তারা হয়তো লং টার্ম সাস্টেন করতে পারবে না। অঞ্চলে মানে পার্টিকুলার এই বর্ডার এরিয়াতে বিএসএফ এর অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচের পিছনেও কারণ নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন যে পাকিস্তান এবং বাংলাদেশ যেভাবে জোট বাঁধছে, যেভাবে সন্ত্রাসের বিভিন্ন নমুনা ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেখানে বিএসএফ এর পক্ষ থেকে কোনো রিস্ক নেওয়া হচ্ছে না। যার উপর গুলি চালানো হয়েছে সে যদি সন্ত্রাসবাদী হতো, কে দায় নিত? সে ভারতে ঢুকতো বাংলা সীমান্ত দিয়ে, তার উপর ফলস ভোটার কার্ড, ফলস আধার কার্ড বিভিন্ন ক্ষেত্রে বানিয়ে নেওয়া যেত। ফলে পরবর্তীকালে দেখা যেত ভারতের নির্বাচনেই সে ভোট দিচ্ছে। তা কিন্তু ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক, তা হয়তো আপনারা বুঝতে পারছেন। দ্বিতীয় কারণ যেটা আমার মনে হচ্ছে তা হলো বিএসএফ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে তোমরা 10 মাসে আমাদের প্রতি যে আচরণ করেছো সেই আচরণের পর এই পাল্টা কাউন্টার স্ট্রাইক তোমরা ডিজার্ভ করো। কখনো বিএসএফ এর আধিকারিককে ত্রিপুরায় নিয়ে যাওয়া হয়েছে, কখনো ইট ছোড়া হয়েছে, জুতো মারা হয়েছে, ঝাঁটা মারা হয়েছে। অর্থাৎ বিজেপি বাংলাদেশের সাধারণ নিরীহ মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে বিএসএফ এর উপর আক্রমণ করেছে লাগাতার। এবার বিএসএফ পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে তোমরা হয়তো আমরা দুর্বল ভাবছো আমাদের, কিন্তু আসলে আমরা দুর্বল নই, আর তোমাদের থেকে 10 গুণ বেশি শক্তিশালী। যে বিজেপির কথায় তোমরা এইভাবে উল্লাস করে আমাদের উপর আক্রমণ করতে ঝাঁপিয়ে পড়ছো, সে বিজেপি কিন্তু তোমাদের বাঁচাচ্ছে না। পাশাপাশি ভারতের স্ট্র্যাটেজিটা এখানে পরিষ্কার। মোহাম্মদ ইউনূসের সঙ্গে কোনো ডিপ্লোম্যাসি নয়। সাধারণত কি করা হয়? সাধারণত এই সকল অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হয়, আটক করা হয়, তারপর ফ্ল্যাগ মিটিং করা হয়। ফ্ল্যাগ মিটিং এর পর বাংলাদেশের হাতে কিন্তু তুলে দেওয়া হয়। বিশাল রিস্কি কিছু না হলে বিএসএফ কিন্তু চট করে এখানে গুলি চালায় না। শেখ হাসিনার সময় আমরা দেখেছি ডিপ্লোম্যাসি মেনটেন হয়েছে, ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং অনুপ্রবেশকারী যদি এদেশে আসে তাকে বাংলাদেশের সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। কিন্তু এক্ষেত্রে মোহাম্মদ ইউনূস যেভাবে ভারত বিরোধী চক্রান্ত এবং ষড়যন্ত্র করেছে, তাকেও বুঝিয়ে দেওয়া দরকার যে আসলে ভারত অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে পারে, অনেক বেশি ক্ষমতাবান একটি রাষ্ট্র, যা তুমি বুঝতেও পারছো না, ভাবতেও পারছো না। তুমি হয়তো ভাবছো তুরস্ক থেকে অস্ত্র আনবে, তুমি হয়তো ভাবছো পাকিস্তানের সঙ্গে জোট করে আমাদেরকে অশান্ত করবে, কিন্তু ভারতের বর্তমানে সেলফ ক্যাপাবিলিটি এতটাই বেশি, মিলিটারি আস্ফালনের ক্ষমতা এতটাই বেশি যে তোমার সামনে পাকিস্তানের যদি দাঁড়িয়ে থাকে বা তুরস্কের সঙ্গে তুমি যদি জোট করো, তাহলে কোনো অবস্থায় ভারতকে থামানোর মতো শক্তি তোমার নেই। মোহাম্মদ ইউনূসকেও কিন্তু এটা বার্তা, শুধু ভাববেন না মানুষকে গুলি করে মেরে দেওয়ার পিছনে বিএসএফ একটা মানে উন্মাদনা কাজ করে, সেটা নয়। পরিষ্কার ডিপ্লোম্যাটিক একটা পাল্টা একটা পদক্ষেপ, কাউন্টার টেররিজম মোকাবিলায় ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটা পদক্ষেপ। মোহাম্মদ ইউনূস যতই প্রোটেস্ট লঞ্চ করুক, যতই বিএসএফ এর এগেনস্টে স্টেটমেন্ট দিক, ভারতের পক্ষ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে কোনোভাবে সীমান্তে এই ধরনের অনুপ্রবেশকারীকে টলারেট করা হবে না। এরপরেও যদি তারা আসে, তারা নিজের রিস্কে আসবে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। আমার নিজেরও খুব শরীর খারাপ, আমি চেষ্টা করছি যেহেতু দুপুরে আপডেটটি এলো আপনাদের সামনে আপডেটটি পৌঁছে দেওয়ার। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।